আসসালামু আলাইকুম। হুজুরদের আজকের সমাবেশে বিএনপিকে দাওয়াত দেওয়া হয়নি কেবল একটি কারণে। এই একটা লাইনই কি বাংলাদেশের আগামী দিনের রাজনীতির পুরো চিত্র পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট? কিন্তু না, এটি বাস্তব। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল সমাবেশ। স্লোগানে গর্জে উঠছে সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি মানতে হবে। বিএনপি নেই, আওয়ামী লীগ নেই, কিন্তু হাজারো মানুষের ঢল। এই জনসমুদ্রের একটাই দাবি, পিআর পদ্ধতিতে নির্বাচন। শুধু ইসলামী আন্দোলনেই নয়, জামায়াত, গণ অধিকার পরিষদ, খেলাফত আন্দোলন, এমনকি হিন্দু মহাজোট এবং খ্রিস্টান অ্যাসোসিয়েশনের মতো অনেক ছোট দলও আজ এক সুরে কথা বলছে। কিন্তু কি এই পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা জানিয়ে এত আলোচনা কেন? বলা হচ্ছে এই পদ্ধতি এলে বিএনপি একা আর কখনোই সরকার গঠন করতে পারবে না। আর এর ফলে কি সত্যি একটি ইসলামী জোট ক্ষমতায় চলে আসবে? আজকের ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজব। আমরা জানব পিআর পদ্ধতির আদ্যোপান্ত, এর সুবিধা এবং অসুবিধা, বিশ্বের কোন কোন উন্নত দেশ এই পদ্ধতি ব্যবহার করে সফল হয়েছে। সবচেয়ে বড় কথা, আমরা বিশ্লেষণ করব পিআর পদ্ধতি কি সত্যিই বাংলাদেশের অসুস্থ রাজনীতির জন্য মহা ঔষধ হতে পারে। চলুন শুরু করা যাক। সহজ ভাষায় পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচন হলো এমন একটি ব্যবস্থা যেখানে যে দল যত শতাংশ ভোট পাবে সংসদের ঠিক তত শতাংশই আসন পাবে। বিষয়টা একটা উদাহরণ দিয়ে পরিষ্কার করা যাক। ধরুন একটি নির্বাচনে একটি দল 40% ভোট, অন্য একটি দল 30% ভোট, আরেকটি দল 20% ভোট এবং বাকি ছোট দলগুলো মিলে পেল 10% ভোট। বাংলাদেশের বর্তমান ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে এমনটা হতেই পারে যে 40% ভোট পেয়েও সংসদে 70% আসন জিতে নিয়ে যায়। কারণ এখানে যে প্রার্থী সামান্য 1 ভোটের ব্যবধানেও কোনো আসনে জেতেন, তিনি পুরো আসনের মালিক হয়ে যান। বাকি প্রার্থীদের সব ভোট নষ্ট হয়ে যায়। কিন্তু পিআর পদ্ধতিতে যদি সংসদের আসন সংখ্যা 300 হয়, তাহলে যে 40% ভোট পাবে সে 120টি আসন পাবে। যে দল 30% ভোট পাবে সে 90টি আসন পাবে। যে 20% ভোট পাবে সে 60টি আসন পাবে। এমনকি যে ছোট দলগুলো 10% ভোট পাবে তারাও 30টি আসন পাবে। অর্থাৎ আপনার দেওয়া একটি ভোটও নষ্ট হবে না, প্রতিটি ভোটের মূল্য থাকবে। আর এদিকে পিআর পদ্ধতি সমর্থকরা বলছেন এটি বাংলাদেশের রাজনীতির বহু পুরনো রোগের নিরাময় হতে পারে। 1 নম্বর সুবিধা, সুষ্ঠু প্রতিনিধিত্ব ও ভোটের সঠিক মূল্যায়ন। যেমনটা আগেই বললাম, এখানে কোনো ভোট নষ্ট হয় না, দেশের মোট ভোটারের মতামতের সঠিক প্রতিফলন দেখা যায়। এর ফলে দেশের সকল শ্রেণীর মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। 2 নম্বর সুবিধা, পেশি শক্তি ও টাকার খেলার অবসান। আপনারা বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে যে পেশি শক্তির আস্ফালন দেখছেন, নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করা যে মহোৎসব দেখছেন, নির্বাচনের আগে ও পরে যে সহিংসতা দেখছেন, নমিনেশন বাণিজ্য দেখছেন, এসব কিছুই থাকবে না এই পিআর পদ্ধতি বাস্তবায়ন হলে। কারণ এখানে কোনো নির্দিষ্ট আসনে জেতার জন্য কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই বা গুন্ডামি করে লাভ নেই। জয় পরাজয় নির্ভর করবে দেশ জুড়ে দলের মোট ভোটের উপর। 3 নম্বর সুবিধা, রাজনীতিতে গুণগত পরিবর্তন। যখন টাকা আর পেশি শক্তির গুরুত্ব কমে যাবে, তখন রাজনৈতিক দলগুলো বাধ্য হয়ে তাদের আদর্শ, নীতিমালা এবং দেশের জন্য উন্নয়ন পরিকল্পনাকে সামনে আনবে। রাজনীতিটা তখন মাঠের শক্তি প্রদর্শনের চেয়ে পলিসি ভিত্তিক হয়ে উঠবে। ডিনার টেবিলে বসে আপনি টিভিতে দেখবেন আপনার সন্তানের জন্য কোন দল সবচেয়ে ভালো শিক্ষানীতি অফার করছে, কোন দল যানজট নিরসনের সেরা উপায় বাতলে দিচ্ছে, বা কোন দল প্রবাসীদের জন্য সবচেয়ে বেশি ভাবছে। রাজনীতিটা চোর, বাটপার, ধান্দাবাজদের জন্য কঠিন হয়ে পড়বে এবং ভদ্রলোকের জন্য সহজ হবে। মুদ্রার অপর পিঠও থাকে। পিআর পদ্ধতির কিছু সম্ভাব্য অসুবিধাও রয়েছে জানিয়ে সমালোচকরা কথা বলেন। প্রধানতম আশঙ্কা, দুর্বল ও অস্থিতিশীল জোট সরকার। পিআর পদ্ধতিতে প্রায়শই কোনো একটি দল একক সংখ্যাগরিষ্ঠতা পায় না, ফলে সরকার গঠন করতে হয় একাধিক দলকে নিয়ে জোট করে। এই জোট সরকার অনেক সময় দুর্বল হতে পারে। শরিক দলগুলোর চাপে মূল দলকে অনেক অন্যায্য দাবিও মেনে নিতে হয়। সামান্য মতবিরোধে জোট ভেঙে গেলে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হতে পারে। দ্বিতীয়ত, উগ্রপন্থী দলের উত্থান। এই পদ্ধতিতে খুব কম ভোট পেয়েও ছোট বা উগ্রপন্থী দলগুলো সংসদে আসন পেয়ে যেতে পারে।
এর ফলে তারা জাতীয় রাজনীতিতে দর কষাকষির সুযোগ পায়, যা দেশের মূলধারার রাজনীতির জন্য হুমকি হতে পারে। তৃতীয়ত, ভোটার ও প্রতিনিধির মধ্যে দূরত্ব। পার্টি লিস্ট, পিআর সিস্টেমে ভোটাররা সরাসরি প্রার্থীকে নয়, দলকে ভোট দেন। ফলে নির্বাচিত এমপির সাথে তার এলাকার জনগণের সরাসরি যোগাযোগ বা দায়বদ্ধতা কমে যাওয়ার একটা আশঙ্কা থাকে। বিশ্বের অভিজ্ঞতা এবং বাংলাদেশের প্রেক্ষাপট। সমালোচকরা যাই বলুন, পিআর পদ্ধতি কোনো কাল্পনিক ব্যবস্থা নয়। বিশ্বের প্রায় 90টিরও বেশি দেশে এই পদ্ধতিতে সফলভাবে নির্বাচন পরিচালনা করছে। জার্মানি, নিউজিল্যান্ড, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, সুইজারল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো উন্নত ও স্থিতিশীল গণতন্ত্রের দেশগুলোই এর সেরা উদাহরণ। তারা জোট সরকারের মাধ্যমেই দশকের পর দশক ধরে স্থিতিশীলভাবে দেশ পরিচালনা করছে। জোট মানেই অস্থিতিশীলতা নয়, বরং আলোচনা, সমঝোতা ও ছাড় দেওয়ার একটি গণতান্ত্রিক সংস্কৃতি। তাহলে বাংলাদেশের জন্য এটি কেন ভালো হবে? কারণ আমাদের দেশের রাজনীতিতে উইনার টেক্স অল বা বিজয়ী সব পাবে সংস্কৃতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে বিরোধী মত বা দলের অস্তিত্বই বিলীন হওয়ার পথে। পিআর সিস্টেম এই রোগের আদর্শ প্রতিষেধক হতে পারে। এটি বড় দলগুলোর একক আধিপত্য খর্ব করে ক্ষমতার ভারসাম্য আনবে। বিএনপি এবং ইসলামী জোটের ভবিষ্যৎ কি? এবার আসা যাক সবচেয়ে বিতর্কিত প্রশ্নে। পিআর ব্যবস্থা চালু হলে কি বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পিআর পদ্ধতিতে দেশের কোনো বড় দলের পক্ষেই এককভাবে 51% ভোট পাওয়া প্রায় অসম্ভব। এর ফলে বিএনপি বা আওয়ামী লীগ কাউকে এককভাবে ক্ষমতায় দেখার সম্ভাবনা কমে যাবে। সরকার গঠন করতে হলে তাদের অবশ্যই ছোট দলগুলোর সাথে জোট বাঁধতে হবে। যারা বলছেন বিএনপি ক্ষমতায় আসতে পারবে না, তারা মূলত এই একক ক্ষমতার অবসানকেই ইঙ্গিত করছেন। বিএনপিকে ক্ষমতায় আসতে হলে অন্য দলের সাথে নীতি ও আদর্শের ভিত্তিতে সমঝোতায় আসতে হবে। আর ইসলামী জোটের উত্থানের যে কথা বলা হচ্ছে, এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বর্তমানে ইসলামী দলগুলোর ভোট বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাওয়ায় নষ্ট হয়ে যায়, কিন্তু পিআর পদ্ধতিতে তাদের প্রাপ্ত সমস্ত ভোট একত্রিত হয়ে আসনে রূপান্তরিত হবে। এর ফলে সংসদে একটি শক্তিশালী ইসলামী ব্লক বা জোটের আত্মপ্রকাশ ঘটতে পারে এবং তারা সরকার গঠনে একটি নির্ণায়ক বা কিংমেকার শক্তিতে পরিণত হতে পারে। পরিশেষে এটা পরিষ্কার যে পিআর পদ্ধতি বাংলাদেশের রাজনীতির জন্য একটি গেম চেঞ্জার হওয়ার সম্ভাবনা রাখে। একদিকে যেমন এটি সহিংসতা, কালো টাকা আর পেশাশক্তির রাজনীতিকে কবর দিয়ে একটি নীতিভিত্তিক ও সভ্য রাজনৈতিক সংস্কৃতি জন্ম দিতে পারে, তেমনি অন্যদিকে দুর্বল জোট সরকার বা অপ্রত্যাশিত কোনো শক্তির উত্থানের ঝুঁকিও থেকে যায়। স্বাধীনতার পর রাষ্ট্র সংস্কারের যে বিশাল সুযোগ এসেছিল, আমরা তা কাজে লাগাতে পারিনি। আজ আবারও একটি সম্ভাবনা উঁকি দিচ্ছে। এখন প্রশ্ন হলো, আমরা কি সেই পুরনো অসভ্য রাজনীতি চালিয়ে যাব, যেখানে দালালদের দালালি করেই পেট চলে, নাকি আমরা একটি সভ্য দেশের দিকে এক ধাপ এগিয়ে যাওয়ার ঝুঁকি নেব? হুজুররা বা মোল্লারাই এই দাবি তুলেছে বলে কি আমরা এর গুণাগুণ বিচার না করেই একে বাতিল করে দেব, নাকি বিশ্বের 90টি সফল দেশের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেব? আপনার কি মনে হয়, বাংলাদেশের জন্য কি পিআর পদ্ধতি সেরা সমাধান, নাকি এর ফলে দেশ আরও বেশি রাজনৈতিক সংকটে পড়বে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমন আরও বিশ্লেষণধর্মী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।